যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত জানাচ্ছি সকাল 9টার বিরতিহীন সংবাদে। সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 7 মার্চ উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শ্রদ্ধা দিবসটি পালনে নানা কর্মসূচি। সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত হত্যার মামলা, সীমা অক্সিজেনের এমডি সহ 16 জন আসামি। মোটরসাইকেলের গতি নির্ধারণের আগে আলোচনা হবে, জানালেন মন্ত্রী। 30 কিলোমিটার গতিসীমায় দুর্ঘটনা বাড়বে, দাবি চালকদের। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে সংকেত উপেক্ষা করে রেল লাইনে বাস, চট্টগ্রামে ট্রেনের সঙ্গে সংঘর্ষে নিহত 3, আহত বেশ কয়েকজন। প্রথম বাংলাদেশি হিসেবে 300 ওডিআই উইকেট শিকার করলেন সাকিব। ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো টাইগাররা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহাসিক 7 মার্চ আজ। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। দিনটিকে স্মরণে সকাল 8টায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর, আর কারো নয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, এদেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। দেশবাসীকে নিয়ে এদের প্রতিহত করতে হবে। এদিকে 7 মার্চ উপলক্ষে বেলা 3টায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার ছিল একমাত্র বঙ্গবন্ধু। অন্য কারো স্বাধীনতা ঘোষণার কোনো বৈধ অধিকার ছিল না। কাজে ঘোষক বলে যারা স্বঘোষিত ঘোষক, অনেকেই ছিলেন ঘোষণার পাঠক। পাঠক আর ঘোষক এক কথা। বঙ্গবন্ধুর এই ভাষণ বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম একটি। প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চেই কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে ধানমন্ডি 32 থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এখন কি চলছে সেখানে, আর আজকের এই দিবসকে ঘিরে কি কি কর্মসূচি রয়েছে সেখানে? দেখুন, যে শ্রদ্ধা নিবেদনের পর্ব প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছিল, সেটিরই ধারাবাহিকতা এখনো চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপর আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সবগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে একে একে। এই পর্যায়ে আমরা দেখছি যে এখানে যুব মহিলা লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তো এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের যে পর্ব চলছে এবং আমরা অপেক্ষমান যাদের দেখেছি, এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন আছে যারা এই ঐতিহাসিক দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই ধানমন্ডির 32 নম্বরের ঐতিহাসিক বাড়ির সামনে সমবেত হয়েছেন, যেখানে জাতির পিতার প্রতিকৃতি আছে। তো এইখানে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন দিবসটির তাৎপর্য নিয়ে এবং তিনি যেটি বলেছেন যে ঐতিহাসিক 7 মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটি ছিল বাংলাদেশের স্বাধীনতার ডাক এবং সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু জাতি মুক্তি সংগ্রামে গিয়ে যে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিল পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের পর
দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং 16ই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে সেই স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে তখন যে স্বাধীনতার ডাক নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হয় বা এক ধরনের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হয়, এটি এক ধরনের রাজনৈতিক ফায়দা লুটার জন্য এটি করা হয়, কারণ স্বাধীনতার ডাক দেওয়ার প্রকৃত এবং একমাত্র এখতিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল, কারণ তিনি ছিলেন তখনকার পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা এবং একমাত্র নেতা যিনি স্বাধীনতার দিকে ঝাঁপিয়ে পড়তে জাতিকে আহ্বান জানিয়েছিলেন এবং তার ডাকে সাড়া দিয়ে মুক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষ। পাশাপাশি তিনি বলেছেন যে এই দিবসের যে চেতনা, এই দিবসের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সাথেও কথা হয়েছিল, তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনিও এই বিষয়ের তাৎপর্য নিয়ে কথা বলেছেন। তো আজকে এখানে যে কর্মসূচি চলছে এই কর্মসূচির পাশাপাশি কিন্তু আজকে আওয়ামী লীগের আরও কয়েকটি আলোচনা সভা রয়েছে রাজধানীতে, পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বিভাগীয় শহর এবং জেলা শহর এমনকি থানা শহরেও কিন্তু আজকের দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণটি কিন্তু মাইকে বাজানো হবে এবং এই আজকের যে দিবসের তাৎপর্য, এই দিবসের তাৎপর্য তুলতে গিয়ে এখানে যারা এসেছেন এখন পর্যন্ত তারা কিন্তু বলছেন যে ওই 1971 সালের 7ই মার্চের যে রবিবার রেসকোর্স ময়দানে যারা থাকতে পারেননি, কিন্তু সেই ময়দানের যে উত্তাপ তারা কিন্তু সেটি পান। এখনো যখন বঙ্গবন্ধুর ভাষণটি তারা শুনেন তাদের কিন্তু এখনো লোমকূপ দাঁড়িয়ে যায়, এরকম কিন্তু এখানে অনেকেই বলেছেন এবং তারা উজ্জীবিত হন এবং তারা বুঝতে পারেন 1971 সালের সেই যে একটি বলা যায় যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে জাতি যখন অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত ছিল, সেই সময়ে বঙ্গবন্ধুর এই ভাষণ যে কতটুকু ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির জন্য জাতিকে সামনের দিকে এগোতে প্রেরণা জুগিয়েছিল, সেই বিষয়টি কিন্তু তারা এখানে বলেছেন এবং তারা বলছেন যে এটি শুধু বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তির সংগ্রামের ডাকই নয়, এটি সবসময় পৃথিবীর দেশে দেশে নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামের ডাক হিসেবে কিন্তু সবসময় এটি শ্রদ্ধার জায়গায় থাকবে এবং বঙ্গবন্ধুর এই ভাষণকে যে ইউনেস্কোর যে বিশ্ব ঐতিহ্যের অংশ করা হয়েছে সেই বিষয়ে তারা বলেছেন যে এই বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এটি সবসময় কিন্তু মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে বঙ্গবন্ধুর এই ভাষণ এবং এই ভাষণের যে তাৎপর্য সেই তাৎপর্যকে সামনে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। তো আমার কাছে ধানমন্ডি থেকে এখন পর্যন্ত এই ছিল শ্রদ্ধা নিবেদনের এ পর্যায়ের শেষ খবর। এই শ্রদ্ধা নিবেদনের পর্ব কিন্তু চলতে থাকবে, কারণ এখনো হাজার হাজার মানুষ কিন্তু এখানে অপেক্ষমান আছেন জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। জি, ধানমন্ডি 32 নম্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। নিরস্ত্র এক জাতিকে সশস্ত্র সংগ্রামের পথে নিয়ে গিয়েছিল 7ই মার্চের বজ্রকণ্ঠ। এদিন পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে দিক নির্দেশনা দেন বঙ্গবন্ধু। সরাসরি ঘোষণা না দিলেও 19 মিনিটের সেই কৌশলী ভাষণ শুনে কারোই বুঝতে অসুবিধা হয়নি এটি বাঙালির স্বাধীনতার ডাক। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সম্বোধনে ৭১-এর উদ্দীপ্ত বাঙালিকে বুকে টেনে নেন বঙ্গবন্ধু। মুক্তির বার্তা নিয়ে জাতির সামনে দাঁড়ান প্রত্যয়দীপ্ত স্বপ্ন পুরুষ হয়ে। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। রেসকোর্স ময়দানে সেদিন তিল ধারণের ঠাঁই নেই। সব প্রতীক্ষার ইতি টেনে অমর এক পংক্তিমালা নিয়ে তিনি আসেন লাখো জনতার কাছে। সে ভাষণে যেন ঘটেছিল বাঙালির হাজার বছরের প্রত্যাশারই স্ফুরণ। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও বাঙালিকে ক্ষমতা না দিতে নানামুখী ষড়যন্ত্রে নামে সামরিক জান্তা। সে প্রেক্ষাপটেই বাঙালিকে শেকল ভাঙার মহামন্ত্র দেন শেখ মুজিব। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি,
রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ ভাষণের মূল ভাগে ছিল মার্শাল ল প্রত্যাহার, সেনাদের ব্যারাকে ফেরানো, রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্ত ও ক্ষমতা হস্তান্তরের মতো বিষয়। আমার সঙ্গে পরামর্শ না করে সেদিন অনেকেই বঙ্গবন্ধুকে দিয়েছিলেন স্বাধীনতার ডাক দেওয়ার পরামর্শ। তা না করে যে কৌশলী বক্তব্য তিনি রাখেন, তাতেই ছিল তার রাজনৈতিক প্রজ্ঞা। তিনি ওই দিন স্বাধীনতার কথা বলতে পারতেন, বলেননি। কেন? পাকিস্তানের জালেম সরকার তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে তাকে জেলে ভরে দিত। চেষ্টার ত্রুটি কম হয়নি। ৭৫-এর পর ৭ই মার্চের ভাষণ প্রচারে তখনকার ক্ষমতাসীনরা বাধা দিলেও ২০১৭ সালে তা পায় ইউনেস্কো বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিলের স্বীকৃতি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৯৭১ সালের ৭ই মার্চের গণসমাবেশে স্বাধীনতার কথা বলার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধু। এ ভাষণ শুনে সাধারণ মানুষও অসীম সাহসী যোদ্ধা হয়ে ফিরেছিলেন রেসকোর্স ময়দান থেকে। এমনই মত ইতিহাসবিদ ও রাজনীতিকদের। তারা বলছেন, পাকিস্তানি জান্তার শত বাধার মুখেও ১৯৭১ সালের এ দিনেই যুদ্ধের মন্ত্র ছড়িয়ে পড়েছিল পূর্ব বাংলায়, যার ফলশ্রুতিতে আসে অনিবার্য স্বাধীনতা। উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় ঠাসা সময় পার করছিল পাকিস্তানি নিগ্রহের শিকার জাতি। ১৯৭১ সালের ৭ই মার্চ রোববার পূর্ব বাংলার মানুষকে পরবর্তী দিক নির্দেশনা দিতে এদিন ঢাকার রেসকোর্স ময়দানে দুপুর ২টায় গণসমাবেশের ডাক দেওয়া হয় আগেই। মঞ্চে ওঠে কোনো ভূমিকা না দিয়েই সরাসরি মূল প্রসঙ্গে চলে যান বঙ্গবন্ধু। ২৩ বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মতামত, দুর্দশাগ্রস্ত বিপুল মানুষের প্রত্যাশার চাপ বুকে নিয়েই নতুন দিক নির্দেশনা দিতে শুরু করেন মুক্তিকামী জাতির বাতিঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ২৫ বছর ধরে যা ভাবছিলেন তার নির্দেশ আমরা পাই ৭ই মার্চে। সাম্প্রতিক মার্কিন দলিল থেকে জানা গেছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের একজন পথিতযশা আমলাকে আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে, জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন যে তিনি ৭ই মার্চে স্বাধীনতার কথা বলবেন। এই কথাটা যেন তাদের জানানো হয়। সর্বরকমভাবে সম্পর্ক ছিন্ন করার যে পথটা উনি রচনা করে দিলেন ওই এক বক্তৃতায়, এবং যেটা মুক্তিযুদ্ধে পরিণত হলো। ১৯৪৭ থেকে ১৯৭১-এর মার্চ পর্যন্ত সম্পূর্ণ ভিন্ন ভাষা সংস্কৃতির পাকিস্তানিদের সঙ্গে চলার অভিজ্ঞতার করুণ প্রসঙ্গ টানেন পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিব। ৭ কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। জনসভায় যে পরিমাণ মানুষ হয়েছিল, বাংলাদেশের কোনো জনসভায় ৪৭ থেকে এ পর্যন্ত এত মানুষ হয়নি। শুধু আহ্বান জানাচ্ছেন তা না, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে, এইভাবে কিন্তু উনি কিন্তু প্রোগ্রামগুলি বলে গেছেন যে কিভাবে অসহযোগিতারে কিভাবে যুদ্ধে নিয়ে যেতে হবে। জাতির ক্রান্তি লগ্নে এত সংক্ষিপ্ত সময়ে এমন প্রাঞ্জলভাবে প্রসঙ্গ উপস্থাপন, দিক নির্দেশনা ও সাহস যোগানো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে মনে করেন তারা। একজন নেতা স্বাধীনতার ঘোষণা করছেন, কি করতে হবে তার নির্দেশ দিয়েছেন, এবং মানুষ সেই বক্তৃতা শুনে যুদ্ধে গেছে, যুদ্ধ করেছে এবং বিজয় শেষে ফিরে এসেছে। এরকম ঘটনা কিন্তু কোথাও ঘটেনি। গেল রাজনৈতিক কর্মী হিসাবে, আসলো মুক্তিযুদ্ধের সৈনিক হিসাবে, সব ওই মিটিংয়ের পরে বাড়িতে ফিরলো বা যে যার জায়গায় ফিরলো। শতাব্দী সাধনায় ওরকম দিন সৃষ্টি হয়। পয়েট অব পলিটিক্স শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্য ও আন্তর্জাতিক দলিলের গুরুত্বপূর্ণ তালিকা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে স্থান পায়। বিশ্বের দেশে দেশে অনুদিত হচ্ছে বিভিন্ন ভাষায়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বাঙালি স্বাধিকার আন্দোলনের এক ঐতিহাসিক দলিল। রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিলেও সেদিন নৃগোষ্ঠী বা ভিন্ন ভাষাভাষীদের মাঝেও সমান প্রভাব ফেলেছিল। স্বাধীনতার ৫০ বছরে সেই দলিল দেশের বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, মাহালি, চাকমা, মমসহ ২২ নৃগোষ্ঠীর ভাষায় অনুবাদ হয়।
পরাধীনতার শৃঙ্খল ভাঙতে ৯ মাসের লড়াই, লাখো মানুষের জীবন উৎসর্গ, সম্ভ্রমহানি, এরপরই আসে কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা। একাত্তরে সেই রণাঙ্গনে বাঙালির সঙ্গে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও। পাক হানাদার থেকে দেশকে মুক্ত করতে অংশ নেয় মণিপুরী, সাঁওতাল, গারো, মারমা, চাকমা, ত্রিপুরা, ওরাও, মুন্ডা জনগোষ্ঠীর তরুণরাও। দেশ বাঁচাতে তাদের এই অংশগ্রহণের মূল প্রেরণা ছিল ৭ মার্চের ভাষণ। রেসকোর্সের সেই অগ্নিঝরা ভাষণ এখন নিজ ভাষাতেই উচ্চারিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী তরুণের কণ্ঠে। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, আর যদি আগ্য গুলি করতারা, আর যদি মোর মানুরে মারতারা, তোমারাং মরতা হিচা থাইল। আমি অনুভব করলাম যে এরকম একটা ঐতিহাসিক ভাষণ যদি আমার মাতৃভাষায় আমি যদি অনুবাদ করে রাখি, তাহলে সেটা আমার নিজের জন্য একটা গর্বের বিষয় এবং আমার জাতির জন্য এটা গর্ব করার মতো বিষয়। মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বিভাগীয় অঞ্চলের মাহালি ভাষাভাষীরাও অংশ নেয়। বর্তমানে প্রায় অর্ধলক্ষ জনগোষ্ঠীর এই জাতিসত্তার তরুণরাও নিজের ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ করেছেন। নিয়ে ধর্মরা সংগ্রাম, স্বাধীনতারা সংগ্রাম, জয় বাংলা। রোমান হরফে সাঁওতালি আর নিজস্ব বর্ণে চাকমা, তঞ্চঙ্গা, ম্রো সহ ২২ ভাষায় অনুবাদ হয়েছে ঐতিহাসিক এই ভাষণ। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। তো ঠিক এই চিন্তা থেকেই আমরা সংস্থাগতভাবে এই উদ্যোগটা নিয়েছি যে আমরা দেখি কতটা ভাষায় এটাকে অনুবাদ করতে পারি, এবং অনুবাদ করতে গিয়ে একটা পর্যায়ে আমরা দেখলাম যে প্রায় ২২টি ভাষায় এটা আমরা অনুবাদ করতে সক্ষম হয়েছি। সেদিনের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর জাদুকরী ভাষণটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। এই ভাষণ যুগে যুগে দেশে দেশে মুক্তিকামীদের মনোজাগতিক উদ্দীপনা যোগাবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা প্রশাসকের দপ্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে বগুড়ায় সরকারিভাবে শুরু হয় ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচি। দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আসলে সারাদিন কি কি কর্মসূচি রাখা হয়েছে এবং সকাল থেকে দিনটি আসলে কিভাবে পালিত হয়েছে? সকাল ৯টায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে যে বটতলা রয়েছে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয় জেলা প্রশাসনের পক্ষে। এবং এই যে কর্মসূচি সেখানে শুধু জেলা প্রশাসন নয়, সরকারি প্রায় সবগুলো দপ্তরেরই কর্মকর্তা এসেছেন, তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই যে কর্মসূচি এটি শেষ হবার পরপরই জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হবে। বঙ্গবন্ধুর জীবনী, তার মুক্তিযুদ্ধে ভূমিকা এবং এই প্রজন্মের কাছে তার আদর্শ কোনটি তুলে ধরা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন যারা বক্তা থাকবেন। তাই এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, এই ঐতিহাসিক ৭ই মার্চকে নিয়ে। জেলা যে পুলিশ লাইন রয়েছে সেখানে এর বাইরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ এটি বাজানো হচ্ছে সকাল থেকেই, এর পাশাপাশি আলোচনা সভা থাকছে। আর সরকারি যে অন্যান্য কর্মসূচি রয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কনের প্রতিযোগিতা রয়েছে, একের সাথে আলোকচিত্র প্রদর্শনী রয়েছে। সব মিলিয়ে দিনের প্রায় পুরোটা জুড়েই আজকে এই ঐতিহাসিক দিন নিয়ে নানা ধরনের কর্মসূচি রয়েছে এবং সবগুলো কর্মসূচিতে প্রাধান্য পাচ্ছে এই ঐতিহাসিক দিনটি। মূলত আজকের আয়োজনে এই বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভূমিকা ছিলেন সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সবগুলো আলোচনা সভা। এবং এই প্রজন্মের যারা রয়েছে তাদেরকে চিত্রাঙ্কন এবং আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে মূলত ওই ৭ই মার্চের যে ঐতিহাসিক গুরুত্ব, ৭ই মার্চের যে বঙ্গবন্ধুর ভূমিকা সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। একই সাথে দিনের যে অন্যান্য অংশগুলো রয়েছে, বিশেষ করে বিকালের দিকে শিল্পকলা একাডেমিতে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা। একই সাথে জেলার অন্যান্য উপজেলাতেও একই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। অর্থাৎ আজকে দিনভরই এই ৭ই মার্চের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে নানা ধরনের কর্মসূচি থাকছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। হাসিবুর রহমান জানাচ্ছিলেন বগুড়া থেকে। কূটনীতি এখন আর রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে বাংলাদেশ সেতুবন্ধন রচনার লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।
স্থানীয় সময় সোমবার রাতে কাতারের এক অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে লক্ষ্য রাখতে হবে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারণ করা যায়, কোন দেশগুলোতে পণ্য রপ্তানিতে আরও সুযোগ রয়েছে, আর বাংলাদেশে যে আমদানি করা হচ্ছে সেগুলো কম খরচে আনার বিষয়টিও বিবেচনা করতে হবে। পরে রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, তবে তাদেরকে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আলোচনা অব্যাহত রাখতে হবে। একসময় মানে কূটনীতিটা সব থেকে বেশি ছিল রাজনৈতিক বিষয়, কিন্তু এখন হবে এটা অর্থনৈতিক বিষয়, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি। আমাদের যারা কাজ করছেন সকলকে এটাই লক্ষ্য রাখতে হবে, আমাদের কোন দেশের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, কোন দেশের সাথে আমরা আরও সুযোগ আছে, আমাদের পণ্য রপ্তানির কী কী সুযোগ আছে, বা আমরা যা আমদানি করি সেগুলি মানে এক কম দামে ন্যায্য মূল্যে কম খরচে আমরা আমদানি করতে পারি। আর সবচেয়ে বড় কথা যে ব্যবসা বাণিজ্যটা আরও বৃদ্ধি করা আমাদের একান্তভাবে দরকার, কারণ কথাই বলে বাণিজ্য বশতে লক্ষ্মী। পবিত্র শবে বরাত আজ মঙ্গলবার দিবাগত রাতে নফল নামাজ, জিকির, আজকার ও কোরআন তেলাওয়াতের রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুসলিম উম্মার শান্তি কামনায় করা হবে বিশেষ দোয়া এবং মোনাজাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশ জুড়ে মসজিদে মসজিদে হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে পালিত হয় শবে বরাত। এই রাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে আতশবাজি ফুটানো এবং বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে পুলিশ। শবে বরাত সম্পর্কে হাদিসে বলা হয়েছে, অর্ধ শাবানের রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। এ রাতে আল্লাহ তার বান্দাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। শাবানের মধ্য দিবসের রাতে নফল ইবাদত এবং দিনের রোজা পালনের তাগিদ দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনার 55 ঘণ্টা পর থানায় মামলা হয়েছে। রাত 12:15টার দিকে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি রেকর্ড হয় বলে নিশ্চিত করেছেন ওসি তোফায়েল আহমেদ। দুর্ঘটনায় নিহত আব্দুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দায়িত্বে অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগ করা হয়। মামলায় সীমা অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন ও তার 2 ভাই আশরাফ উদ্দিন এবং পারভেজ উদ্দিন সহ 16 জনকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের অবস্থা এবং মামলা বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব উদ্দিন। রাকিব, আহতদের এখন কি অবস্থা, কিরকম চিকিৎসা চলছে তাদের, আর পাশাপাশি নিহতের স্ত্রী যে মামলাটি করেছেন সেখানে বলা হয়েছে অবহেলাজনিত কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তো এটা নিয়ে কি জানা গেছে? চট্টগ্রাম মেডিকেলে এখনও আহত অবস্থায় 19 জন ভর্তি রয়েছেন। তাদেরকে ক্যাজুয়ালিটি বিভাগ, চক্ষু বিভাগ এবং অর্থোপেডিক্সে ভর্তি করানো হয়েছে। একজন আহতদের মধ্যে 6 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তার মধ্যে একজনকে গতকাল রাতে পরশু রাতে স্থানান্তর করা হয়। পা কেটে ফেলার কারণে মূলত তাকে সেখানে স্থানান্তর করা হয়। গতকাল রাত 12টার দিকে সীতাকুণ্ড মডেল থানায় এই ঘটনাকে কেন্দ্র করে 16 জনকে আসামি করে মামলা করেছে নিহত আব্দুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। মূলত এখানে যে গাফিলতি রয়েছে মালিক কর্তৃপক্ষের, সেটিকে দায়ী করে এই মামলাটি দায়ের করা হয়েছে। আমাদেরকে এটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ। আসলে এই যে সীতাকুণ্ড যে এলাকাটি, এটি আসলে ভারী শিল্প এবং মাঝারি শিল্প এলাকা, প্রবণ এলাকা। এখানে আসলে নিরাপত্তার যে বিষয়টি বারবার উঠে আসছে। এর আগে আমরা দেখেছি গত বছর 4 জুন এই এলাকাতে বিএমডিপুর মতো একটি ভয়াবহ বিস্ফোরণ হয়, সেখানে 50 জন নিহত হয় এবং আহত 2 শতাধিক হয়েছে। এরই প্রেক্ষিতে গত শনিবার বেলা বিকেল 4:30টার দিকেও ভয়াবহ বিস্ফোরণ হয়, সেখানে 7 জন নিহত হয় এবং অন্তত আহত 20 জন হয়েছে, এমনই হচ্ছে।
এর প্রেক্ষিতে এখন পর্যন্ত শুধু তদন্ত কমিটি হয়, মামলা হয়। এর আগে বিএমডিপুর মামলাও হয়েছে, এই মামলা 9 মাস গড়ালো, কিন্তু এখন পর্যন্ত সেটির কোনো আমরা সেরকম তোড়জোড় দেখতে পাইনি। এটিরও যে কি ভবিষ্যৎ এই মামলার, সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। বারবার আমরা পুলিশের সাথে কথা বলছি, তারা বলছে যে আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে এই মামলার আসলে ভবিষ্যৎ কি হবে। তবে এতগুলো যে মৃত্যু হয়েছে, এতগুলো যে মৃত্যুর মিছিল হয়েছে গত 20 থেকে 25 বছরে এই সীতাকুণ্ড ভারী শিল্প প্রবণ এলাকায় প্রায় 2.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে শুধু এই ধরনের ভুলের কারণে। কিন্তু প্রশাসন বারবার তাদের দায় এড়িয়ে যাচ্ছে, শুধুমাত্র টাকা দিয়ে, শুধুমাত্র ক্ষতিপূরণ। আসলে মানুষের মৃত্যুর তো আসলে ক্ষতিপূরণ হয় না, ক্ষতিপূরণ দিয়েই তারা দায় সারছে। আসলে এখানে প্রশাসনের গাফলতিকেই বড় অবহেলাই বড় দায় হিসেবে দিচ্ছে। আমরা মিল কর্তৃপক্ষ বা অধিদপ্তর রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, যে তারা বলছেন যে আসলে তারা এই অবহেলাজনিত তাদের পক্ষ থেকে তারা কোনো অবহেলা নেই। তারা বলছে যে তাদের লোকবল সংকটের কারণে আসলে তারা এইগুলো জরিপ করতে পারছে না। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবউদ্দিন। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনার পর আবারও সামনে এসেছে সংশ্লিষ্ট দপ্তরের তদারকির দুর্বলতা। অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর যথারীতি তোড়জোড় শুরু হয়েছে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর, কিন্তু বেশিরভাগ কারখানা জনবহুল এলাকাতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সীতাকুণ্ড। তবে এসব বিষয় দেখার যেন কেউ নেই। সীতাকুণ্ডে বিস্ফোরণের পর সামনে এসেছে প্রায় 27 বছরের পুরনো এই প্ল্যান্ট কতটা ত্রুটিমুক্ত ছিল, অথচ এ ধরনের কারখানা নিয়মিত তদারকির কথা ফায়ার সার্ভিস, পরিবেশ ও বিস্ফোরক অধিদপ্তর সহ বেশ কয়েকটি সরকারি সংস্থা। কোথাও কোনো সমস্যা দেখা দিলে নোটিশ দিয়েই দায় সারে প্রতিষ্ঠানগুলো। এতে মালিক পক্ষের অতি বাণিজ্যিক চিন্তায় দীর্ঘ হয় মৃতের সারি। এর প্রশাসনের জানার কথা, কোনো তদারকি নেই। কতদিন আগের জিনিসটা, কি পরিমাণের জিনিসটা, সব কিছু মিলে শুধু ব্যবসায় আমরা ভাববো। আজকের এই চট্টগ্রাম মেডিকেল কলেজের মানুষগুলো মানবিকতা দেখাচ্ছে। এখানে যেভাবে ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠার কথা, পরিকল্পনা অনুযায়ী গড়ে ওঠে নাই। সীতাকুণ্ডে ভারী শিল্প কারখানা আছে 3 শতাধিক, এর বেশিরভাগই জনবহুল এলাকায়। বিপজ্জনক ও স্পর্শকাতর শিল্প কারখানা কিভাবে জনবহুল এলাকায় গড়ে উঠল জানা নেই কারো। 300 ইন্ডাস্ট্রি আমাদের এই জোনে আছে, তো এটা কিন্তু মোটামুটি এখন শিল্প জোন হিসাবে স্বীকৃত, ঠিক আছে। তবুও আমরা এগুলো তদন্ত কমিটি গঠিত হয়েছে, আমরা নিশ্চয়ই আমাদের সুপারিশ করবো যে যেটি ইন্ডাস্ট্রিয়াল জোন হবে সেখান থেকে প্রয়োজনে সাধারণ মানুষের বসতি যদি সরিয়ে নেওয়া যায়, বা যেখানে সাধারণ মানুষের বসতি আছে সেখানে ইন্ডাস্ট্রি যদি করতে না দেওয়া হয়, এগুলো আমরা আমাদের সুপারিশে নিশ্চয়ই রাখবো। তদারকির দায়িত্বে থাকা কর্তারাই স্বীকার করছেন, দুর্ঘটনার পর তৎপরতা বাড়লেও জনবল সংকটে তা নিয়মিত রাখা সম্ভব হয় না। জনবলের একটা ব্যাপার, প্রতি মাসে তো একটা ফ্যাক্টরি দেখা সম্ভব না। আমরা হয়তো একটা টিম করে যাই, প্রত্যেকেই আমাদের টিমের প্রত্যেকটি ইন্সপেক্টরই একটা স্লট করে দেখে যে আগামী মাস এইটাও এটা যেমন এই মাসেই বোধহয় আমার ডিআইজি বলতে পারবে, এই মাসেই একবার দেখারও সময় ছিল, তার আগে এই ঘটনা ঘটে গেল। গত 9 মাসে 2টি বড় বিস্ফোরণে এ পর্যন্ত এই এলাকায় মারা গেছেন 58 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শহরে মোটরসাইকেল চলবে 30 কিলোমিটার গতিতে, আর মহাসড়কে 126 সিসি ইঞ্জিনের নিচে মোটরসাইকেল চলবে না। এই বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান সড়কমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, নীতিমালা চূড়ান্ত করার আগে চালকদের দাবি বিবেচনা করা হবে। আর চালকরা বলছেন, মোটরসাইকেলের যে গতি ধরা হয়েছে তাতে দুর্ঘটনা আরও বাড়বে। সড়ক মহাসড়কে ব্যাপক হারে বাড়ছে মোটরসাইকেল, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা। ঈদের সময় তা বাড়ে উদ্বেগজনক হারে। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে নতুন নীতিমালা করার পরিকল্পনা করেছে সরকার। এরই মধ্যে খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে রয়েছে শহরের মধ্যে মোটরসাইকেল চলবে 30 কিলোমিটার গতিতে, আর মহাসড়কে 126 সিসির নিচে কোনো মোটরসাইকেল চলতে পারবে না। পাশাপাশি কোনো আরোহীও তোলা যাবে না। এছাড়া ঈদ পূজা সহ সব উৎসবের আগে ও পরে 10 দিন জাতীয় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। রিক্সা 30 মিটার উপরে চলে, এখানে আপনার সিএনজি আছে, প্রাইভেট কার আছে। এখন যদি আমি 30-এ যাই তা আমার সিএনজি চাপ দিবে, দেখা গেছে গাড়ি চাপ দিবে। আমরা যদি দেশের বাইরের দিকে কোথাও তাকাই তাহলে দেখবো আমরা যে ওখানে আপনার 1000 সিসির বাইক আছে, 1500 সিসির বাইক আছে, 750 সিসির বাইক আছে, ঠিক আছে। তারা কি কারণে তাদের রাস্তাটা তেমনভাবে তৈরি যেন তারা চলে যেতে পারে। আমরা উন্নত করতেছি, তো আমরা
গাড়ি বা অন্য কিছু সিসির দিকে পেছনের দিকে যাবো কেন? ঈদের মধ্যে তো আসলে আমাদের মানুষের সংখ্যা এত বেশি যে মানুষ কিভাবে যাবে সেটাই মানে ভালো ব্যবস্থা নাই। সেই ক্ষেত্রে যদি যে যার বাইক নিয়ে চলে যায় সেক্ষেত্রে আই থিঙ্ক কিছুটা ভালো হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান খসড়া নীতিমালা এখন পর্যন্ত তার দপ্তরে আসেনি। অনুমোদন দেওয়ার আগে অবশ্যই মোটরসাইকেল চালকদের দাবি বিবেচনা করা হবে। এটা এখনো আমার টেবিলে আসে নীতিমালা একটা ড্রাফট করলেই যে এটা ফাইনাল এটা মনে করার কোনো কারণ আমার টেবিলে এখনো আসেনি। আমি এটা দেখব। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের মনের ভাষা চোখের ভাষা আমরা বুঝি। বিআরটির তথ্য মতে সারা দেশে নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে 40,29,000। এর মধ্যে রাজধানীতেই 10,23,000। আর বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির প্রায় 40% দায় মোটরসাইকেলের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের নিউমোরিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সোমবার রাতে সিগন্যাল অমান্য করে একটি বাস নিউমোরিংয়ের এশিয়াটিক লেভেল ক্রসিংয়ে উঠলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাস যাত্রী। সোমবার রাত 9টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর সড়কের পাশের রেল লাইনে একটি ইঞ্জিন চলতে থাকায় লেভেল ক্রসিং বন্ধের সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে একটি বাস রেল লাইনের উপর উঠে যায়। এতে বাসের পিছনের অংশের সাথে রেল ইঞ্জিনের সংঘর্ষ হয়, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় মারা যান বাসের পেছনের আসনে বসা 2 যাত্রী মিলন কান্তি দে ও আসাদুজ্জামান এবং লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত রেলের পয়েন্টসম্যান আজিজুল হক। দুর্ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানালেন নিহতের স্বজনরা। ট্রেন তো অনেক বড় যানবাহন, ও তো আর ব্রেক করতে পারে না, কিন্তু বাঁচালো তো পারতো থামতে, ও না থেমে চালাইছে। আমি চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ওদের তো আসলে কঠিন শাস্তি হওয়া উচিত। এই যে যারা বেপরোয়া গাড়ি চালায় ওরা তো জীবনের মূল্য বোঝে না। দুর্ঘটনার জন্য বাস চালকের অদক্ষতাকে দায়ী করছে রেল কর্তৃপক্ষ। সংকেত অমান্য করার কারণেই এই দুর্ঘটনা ও প্রাণহানি বলছেন কর্মকর্তারা। বাস আসতেছিল, আমার লোকটাকে চাপা দিয়ে বাসটা ট্রেনের ইঞ্জিনের সাথে লাগাই দিয়ে উল্টে গেছে। ওখানে উল্টে যাওয়ার ফলে আপনার বাসে লোক মারা গেছে 2 জন, আর আমার লোক মারা গেছে। একটু ধৈর্য ধরে বাস হোক যেটা হোক গাড়ি কিন্তু থামাতে হয়। ট্রেন তো এটা ভারী জিনিস, যেতে পারে না। আমরা যেটা তথ্য এসেছে সেটা হচ্ছে বাসটা না মেনে চলে যাচ্ছিল। ঘটনা তদন্তে কমিটি গঠন ও মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় আবারও একজন নিহত হয়েছে। সোমবার রাজধানীর মিরপুর 1 নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তৈয়ব একজন কাপড় ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় ময়লার গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি পালিয়ে যায়। গত 2 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় 6 জন মারা গেছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পুড়ে যাওয়া স্থানটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বাস করছেন ক্ষতিগ্রস্তরা। অনেকের দিন কাটছে অনাহারে। তবে এই ঘটনাকে পরিকল্পিত বলছেন ভুক্তভোগীরা। আকাশ থেকে দেখলে মনে হয় যেন বিধ্বস্ত জনপদ। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের চিত্র এটি। রোববার আগুনে পুড়ে যায় 11 নম্বর ক্যাম্পের বেশিরভাগ এলাকা। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা এখনো বাস করছে খোলা জায়গায়। বেশি বিপাকে পড়েছেন নারী ও শিশুরা। আমার ছেলেটি প্রতিবন্ধী, তাকে নিয়ে আমি কিছুই করতে পারছি না। সকাল থেকে অপেক্ষা করেও খাবার পাইনি। মাথার উপর দেওয়ার মতো কিছু নেই, একটি বাসও নেই যে ত্রিপল টানাবো, খাওয়ার জন্য ভাতও নেই। ভুক্তভোগীদের দাবি, আগুন লাগার ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সারাদিন খাবার কিছু পাইনি। বিকেলের দিকে মানুষ আমাদের কিছু কলা, রুটি, বিস্কুট দিয়েছে, সেটিই খেয়ে আছি। আমরা কিছুই সরাতে পারিনি। সোনা রূপা সব লুটে নিয়েছে। কথা বলতে গেলে আমাদেরকে ভয় দেখিয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে শীঘ্রই কাজ শুরু করার কথা জানিয়েছেন আশ্রয় শিবিরের কর্মকর্তা। তাদেরকে পুনর্বাসন করার বিষয়টা, যে সেক্ষেত্রে আমরা আর তারা আগে যেরকম ছিল সেই ধরনের শেল্টার এবং তাদের এনএফআইটাও তাদেরকে যাতে টোটাল আগের অবস্থাটা ফিরে আসে এই ধরনের সাপোর্টগুলো দেওয়া হবে।
জাতিসংঘের হিসেবে রবিবারের আগুনে হাসপাতাল, স্কুল সহ অনেক স্থাপনা এবং ২,০০০-এর বেশি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ১২,০০০-এর বেশি রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। লক্ষ্মীপুর শহরে একটি চায়ের দোকানে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় দোকান ও পাশের একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে পৌরসভার আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, রাত 3:30টার দিকে শামসুল ইসলাম মিলনের চায়ের দোকানে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় চায়ের দোকান ও পাশের একটি টিনের ঘর। মারা যান মফিজুল্লাহ নামের এক ব্যক্তি। দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনটি লাগে এবং এখানে একটি চায়ের দোকান এবং পিছনে একটি বসতবাড়ি, তো এই দুটি স্থাপনায় পড়েছে আর সম্পূর্ণ মার্কেটটি কিন্তু বেঁচে গেছে। রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন মাটিকাটা এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটে। সোমবার মাঝরাতে এই ঘটনা ঘটে। রাত 1টার দিকে 10তলা ভবনটির 5 তলায় আগুন লাগলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজে অংশ নেন এলাকাবাসীও। এদিকে ভবনটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। দশতলা ভবনের 5 তলায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়। রাত 1টার সময় সংবাদ পেয়ে কর্মীটোলা ফায়ার স্টেশনের 4টি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। তারা এসে আগুন নির্বাপন শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে আমরা মিরপুর ফায়ার স্টেশনের সাহায্য চাই। ওইখান থেকেও 2টি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। আমরা 5 তলায় অতি স্বল্প সময়ে আগুন নির্বাপন করে 4 জন লোককে আমরা জীবিত উদ্ধার করি। ঋতুরাজ বসন্তের আগমনকে ভারতবর্ষে বরণ করা হয় দোল উৎসবের মধ্যে। হয় রঙের খেলা। হোলির আরেক নাম এটাই। বসন্তের রঙে তাই মাতোয়ারা ভারত। অঞ্চলভেদে ভারত জুড়ে 11 ধরনের হোলির রীতি প্রচলিত। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এই উৎসব চলে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। গাজীপুর সিটিতে মে মাসের শেষে ভোট করতে চায় নির্বাচন কমিশন। এছাড়া আগামী সেপ্টেম্বরের মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট এই 4 সিটিতে নির্বাচন শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। সিটি নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। সিটি কর্পোরেশন আইন অনুযায়ী কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী 5 বছর। মেয়াদ শেষ হওয়ার আগের 180 দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। এই হিসেবে গাজীপুর সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে আগামী 11 মার্চ থেকে। খুলনা ও রাজশাহী সিটির ক্ষণগণনা শুরু হবে 13 এপ্রিল। বরিশাল সিটি ভোটের ক্ষণগণনা শুরু হবে 14 মে এবং সিলেট সিটি 6 মে থেকে পরবর্তী নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সে হিসেবে হাতে পর্যাপ্ত সময় থাকলেও দ্রুত সিটি ভোট করতে চায় ইসি। সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আগেভাগেই এই 5 সিটির ভোট শেষ করার বিষয়ে কমিশন একমত হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের বেশ আগে এগুলো শেষ করতে হবে। তো প্রথমে আসবে কিন্তু আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন। আশা করি যে মে মাসের লাস্ট উইক অ্যান্ড জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আপনার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনটা হবে। যেগুলো মানে আগে ম্যাচুরিটি হবে সেগুলো আগে হবে, আর যেগুলো ম্যাচুরিটি পরে হবে সেগুলো একটু পরে হবে। মোটামুটি যেটা আলোচনা হয়েছে যে সেপ্টেম্বরের মধ্যেই, আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে। নির্বাচনী অনিয়ম দূর করতে ইভিএম ব্যবহার এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা আছে কমিশনের, তবে তা বাজেট পাওয়া সাপেক্ষে নির্ভর করছে। পূর্বে যেটা বলেছি আমরা যে সকল সিটি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব
এবং আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব। এটা কিন্তু আমাদের ঐকান্তিক ইচ্ছা। না, সিসি ক্যামেরার বিষয়টা নির্ভর করবে বাজেটের উপরে। আমাদের ইচ্ছা আছে টাকা চাওয়ার, আমরা টাকা চাইবো, যদি টাকা পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমরা। একই দিনে সব সিটি ভোট করার পরিকল্পনা নেই বলে জানায় কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি কাজিরগাঁও চাঁদনী মাঠ এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ঘি জব্দ করেছে বিএসটিআই মোবাইল কোর্ট। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সান্ধ্যকালীন অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে যাত্রাবাড়িতে অভিযান চালায় বিএসটিআইয়ের 5 সদস্যের একটি দল। সেখান থেকে প্রায় 10 লক্ষ টাকার ভেজাল ঘি এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। বিভিন্ন ব্র্যান্ডের নাম নকল করে দীর্ঘদিন ধরে চক্রটি ঘি উৎপাদন করত বলে জানিয়েছে বিএসটিআই এডি জিসান আহমেদ। এই ঘটনায় মামুন ফুড প্রোডাক্টের মূল হোতা আশরাফুল ইসলাম মামুন সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলে প্রেরণ এবং জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। বিডিএসের যে মান সেখানেও বলা আছে 99.70% মিল্ক ফ্যাট সেখানে থাকতে হবে, কিন্তু সেখানে মিল্ক ফ্যাটের কোনো বালাই নেই। সেখানে তারা নিজেরাই স্বীকার করেছে যে সেখানে তারা নিম্নমানের ডালডা, সয়াবিন তেল, পাম অয়েল, পামোলিন এই টাইপের, তারপরে কিছু কালার ফ্লেভার এগুলো দিয়ে মিক্সড করে তারা ঘিয়ের একটা ফ্লেভার নিয়ে এসে এখানে জালকরণ করে তারা নিম্নমানের ভেজাল ঘি তারা উৎপাদন, বিক্রয়, বাজারজাত করছে। ছাত্রলীগ কর্মীদের নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, গত 2 বছরে এ ধরনের নির্যাতনের অন্তত 14টি অভিযোগ জমা পড়লেও সমাধানে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এ কারণেই একের পর এক ঘটছে নির্যাতনের ঘটনা, দাবি তাদের। এদিকে যে কোনো ঘটনায় ছাত্রলীগকে জড়ানো হচ্ছে বলে পাল্টা দাবি সংগঠনের নেতাকর্মীদের। গেল 24 ফেব্রুয়ারি নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের 2য় বর্ষের এক শিক্ষার্থী। দেয়া হয় ধর্ষণের হুমকিও। এ বিষয়ে ছাত্রলীগের 3 নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ভুক্তভোগী। কিন্তু দোষীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, গত 2 বছরে এই ধরনের নির্যাতনের অন্তত 14টি অভিযোগ জমা পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এ নিয়ে 20 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। এরই মাঝে নতুন করে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রতিনিয়ত যে হলগুলোতে নির্যাতিত হচ্ছে, সেই নির্যাতিত শিক্ষার্থীরা যখন প্রভোস্টের কাছে প্রতিকার চেয়ে তারা দরখাস্ত করে, সেগুলো কিন্তু আমলে নেওয়া হচ্ছে না। আমরা যে অবাধে চলাফেরা করব, আসলে আমরা মনে হচ্ছে না নিরাপদ আছি। তবে অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস কর্তৃপক্ষের। শাস্তি যোগ্য কিছু অপরাধ ইতিমধ্যে নজরে এনেছি এবং একটা ডেটও দেওয়া হয়েছিল। তো একটা বিশেষ কারণেই যে ডেটটা পাল্টাতে হয়েছে। আশা করি ভাইস চ্যান্সেলর মহোদয় এই মুহূর্তে ঢাকায় আছেন, উনি এসেই একটা সকলের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট সকলের সাথে একটি ডেট দেবেন। এদিকে যে কোনো ঘটনাতেই ছাত্রলীগকে দায়ী করার প্রবণতা তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের নেতাদের। তবে কর্মীদের কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। তাদের ইন্টারনাল প্রবলেম, এখানে ছাত্রলীগকে জড়ানো হয়েছে এবং ধর্ষণে যে অভিযোগ আপনি কথা বলছেন, এটা আমি জানি না আর কি, বা এই ধরনের কোনো হয়েছে কিনা। তবে এই বিষয়টা আমি শুনেছি, যদি এটা সুনির্দিষ্ট প্রমাণ থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার ছাত্রী গত 27 ফেব্রুয়ারি মুন্নজান হলের সহসভাপতি আতিফা হক, তাজনোভা থিমি এবং সোহরাওয়ার্দী হলের সহসভাপতি আতিকুর রহমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও ধর্ষণের হুমকির অভিযোগ জানান প্রক্টরের কাছে। সেই সঙ্গে নিরাপত্তা চেয়েও আবেদন করেন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছে আদালত। সোমবার গ্রেফতারি পরোয়ানা বাতিলে ইমরানের আবেদন খারিজ করে দিয়ে এই রায় দেওয়া হয়। ডন জানায়, ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত ইমরানের আবেদন খারিজ করে দেয়। এর আগে রোববার ইমরানকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাসায় যায় ইসলামাবাদ পুলিশের একটি দল। খবরে বলা হয়, গ্রেফতার এড়াতে কৌশলের আশ্রয় নেন ইমরান, ফলে খালি হাতে ফিরে আসে পুলিশ। 28 ফেব্রুয়ারি একই আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। তোষাখানা মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় এই পরোয়ানা জারি হয়। এদিকে ইমরানের ভাষণ সম্প্রচার করায় বেসরকারি টিভি চ্যানেল ARY নিউজের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর মাধ্যমে দ্বিতীয়বার বাতিল হলো টিভি চ্যানেলটির লাইসেন্স।
পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। দানবাস এবং বাখমুত এলাকায় ইউক্রেনীয় বাহিনী একটি বেদনাদায়ক ও কঠিন যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট। দ্বিতীয় বছরে গড়ানো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অন্যতম ব্যাটলফিল্ড বাখমুত। গত কয়েক মাস ধরেই কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলের এই শহরের দখল নিতে মরিয়া রাশিয়া। পূর্বাঞ্চলে রুশ দখলদারিত্ব রুখতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার দাবি কিয়েভের। চলতি সপ্তাহে বাখমুতের পতন সময়ের ব্যাপার বলে দাবি করে রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপ। তবে কিয়েভ বলছে বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। প্রতিদিন 500 রুশ সেনা হতাহতের দাবি তাদের। রুশ সেনাদের রসদ ফুরিয়ে আসছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বাখমুত দখলের পরিকল্পনা করছিল রুশ বাহিনী, কিন্তু তাদের অসংখ্য সেনা নিহত হয়েছে। বাখমুত দখলের স্বপ্ন ওয়াগনার গ্রুপ এবং রুশ বাহিনীর জন্য বিপর্যয় ডেকে আনবে। ডনবাস এবং বাখমুত এলাকায় ইউক্রেনীয় বাহিনী একটি বেদনাদায়ক এবং কঠিন যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া দৃঢ় প্রত্যয় জানান তিনি। এ সময় আবারও রুশ হামলা প্রতিহতে সামরিক সহায়তার আহ্বান জানান জেলেনস্কি। রোববার জাপোরজিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় সেনাদের একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার চালানো আরেক হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জন। খেরসনে রাশিয়ার মর্টার হামলায় নারী ও শিশু নিহতের দাবি করেছে কিয়েভ। এদিকে ইউক্রেনীয় পাইলটদের F-16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বর্তমানে অ্যারিজোনার মার্কিন ঘাঁটিতে ইউক্রেনের 2 জন পাইলটের দক্ষতা যাচাই চলছে বলে জানিয়েছে CNN। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্দোনেশিয়ার নাটুনা অঞ্চলে ভূমিধসে অন্তত 15 জন নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে অন্তত 50 জন। ভারী বৃষ্টিতে এলাকাটিতে ভূমিধসের সৃষ্টি হয়। নাটুনা অঞ্চলটি দক্ষিণ চীন সাগরের নিকটবর্তী। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা বনাঞ্চলের মাঝ দিয়ে মাটি ধসে পড়ছে। প্রত্যন্ত এলাকা সেরাসন দ্বীপের ঘর বাড়ির ওপর কাদামাটি আছড়ে পড়ে এবং বেশ কিছু গাছপালা ভেঙে যায়। নাটুনা অঞ্চলটি দুর্গম হওয়ায় মুষলধারে বৃষ্টির মধ্যে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। অঞ্চলটির সাথে মূল ভূখণ্ডের যোগাযোগও বন্ধ হয়ে গেছে। মেক্সিকোর ভেরাক্রুজে একটি পরিত্যক্ত ট্রাক থেকে 343 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে মেক্সিকো পুলিশ। এর মধ্যে অভিভাবকহীন নাবালক রয়েছে 103 জন। অভিবাসীরা গুয়েতেমালা, হন্ডুরাস, এল সালভাদর ও ইকুয়েডরের নাগরিক। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন। সাম্প্রতিক সময়ে মেক্সিকো থেকে এটাই সবচেয়ে বড় অভিবাসী উদ্ধারের ঘটনা। দারিদ্র্য ও সহিংসতা থেকে বাঁচতে মধ্য আমেরিকার অনেক দেশের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান। বেশিরভাগই মানব পাচারকারীদের টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়। এতে প্রাণও হারান অনেকে। গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরিত্যক্ত ট্রাকে 53 জন অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাগরিকায় সাকিবময় এক ম্যাচ। তার অলরাউন্ড পারফরমেন্সে জয় পেয়ে হোয়াইট ওয়াশ এড়ালো টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ 75 রানের ইনিংস আর বল হাতে 4 উইকেট সাকিবের। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে 300 উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। উইকেট শিকারে সাকিবের আগ্রাসন, ম্যাচ জেতার স্পৃহা স্পষ্ট। দিনটা যখন সাকিবময় বাংলাদেশকে আটকানো দেয়, টাইগার বরপুত্রের স্পিন ধরেছে চট্টগ্রামে। 4 উইকেট অ্যাকাউন্টে পড়েছেন। ওয়ানডে ক্রিকেটে 300 উইকেটের এলিট ক্লাবে সাকিব প্রথম বাংলাদেশি। বাহাতি স্পিনারদের মধ্যে এই কীর্তি আছে শুধু জয়সূরিয়া আর ভেটরির। বর্তমানে সাকিবই সেরা বাহাতি স্পিনার। বোলার সাকিব যেমন দুটি ছড়িয়েছেন, ব্যাটিংয়েও তিনি দলের সেরা। চাপের মুখে ধৈর্যের পরিচয় দিয়েছেন, লড়াইয়ের পুঁজিও তার কারণেই। এক প্রান্ত আগলে রেখে 71 বলে তার 75 রান স্পেশাল সাগরিকায়। ওয়ানডেতে এক ম্যাচে 50 আর 4 উইকেট, চতুর্থবার নিলেন সাকিব। এই রেকর্ডে সবার ওপরে তিনি। অলরাউন্ড পারফরমেন্সে দলকে জিতিয়ে আবারও ম্যাচ সেরা সাকিব।
সে আজ অসাধারণ খেলেছে। যেভাবে সে নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করেছে, ওই রানগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বোলিংয়ের সময় উইকেটে তেমন সাহায্য ছিল না, স্পিন করছিল না, এরপরও এমন বোলিং করেছে সে। After seeing the way Sakib bowled, he was talking to him as well. ৬,০০০ রান আগেই ছিল ৩০০ উইকেটও পূর্ণ হলো। এই ডাবলের কীর্তি আছে জয়সূর্যা আর শহীদ আফ্রিদির, কিন্তু সাকিব এই তালিকায় দ্রুততম। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জন্য দুঃসংবাদ। চোটের কারণে অস্ত্রোপচার করাতে হবে তার। সেরে উঠতে সময় লাগবে ৩ থেকে ৪ মাস, জানিয়েছে তার ক্লাব পিএসজি। আগে জানানো হয়েছিল ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র ফিরতি লেগে খেলা হচ্ছে না পিএসজি তারকার। সবশেষ তথ্য হলো নেইমারের ডান পায়ের লিগামেন্ট ঠিক করতে অস্ত্রোপচার করাতে হবে। কাজেই চলতি মৌসুমে মাঠে নামার সুযোগ নেই নেইমারের। কাতার বিশ্বকাপে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন এই তারকা ফুটবলার। রঙের উৎসব হোলি ঐতিহ্যভাবে উপমহাদেশে ঋতুরাজ বসন্তের আগমন হয় দোল উৎসবের মধ্য দিয়ে। তাই বসন্তের রঙে মাতোয়ারা ভারতীয়রা। অঞ্চলভেদে 11 ধরনের হোলির রীতি আছে ভারতে। হোলির আরেক নাম রঙের উৎসব, যার ভেতর দিয়ে সূচনা হয় ঋতুরাজ বসন্তের। দুষ্টের দমন, শিষ্টের পালন হোলির মূল ভাব এমনটাই। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশ। ঐতিহ্যগতভাবে উপমহাদেশে ঋতুরাজ বসন্তের আগমন হোলি উৎসবের ভেতর দিয়ে, তাই বসন্তের রঙে মাতোয়ারা ভারতীয়রা। হোলির ধরন ভারতের এক এক অঞ্চলে এক এক রকম। মোট 11 ধরনের হোলির রীতি আছে দেশটিতে। বসন্তের দোল পূর্ণিমায় পশ্চিমবঙ্গে দিনটি বসন্ত উৎসব। শান্তিনিকেতনে এই উৎসব পালনের রীতি চলে আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে। হোলির আগে উত্তরপ্রদেশে নন্দগাঁও এলাকায় হয় লাঠমার উৎসব। কথিত আছে নন্দগাঁও থেকে বারসানায় এসে রঙের উৎসবে মেতেছিলেন স্বয়ং কৃষ্ণ। এর জবাবে রাধা ও গোপিনীরা লাঠি দিয়ে কৃষ্ণ ও তার বন্ধুদের মেরেছিলেন। সে থেকেই চালু হয় এই লাঠমার হোলির প্রথা। মণিপুরে 6 দিন ধরে পালিত হয় হোলি বা ইয়াওসাং। মণিপুরী লোকনৃত্য থাবালচংবা পরিবেশন করা এই উৎসবের মূল বিশেষত্ব। মহারাষ্ট্রে এই উৎসব রাঙা পঞ্চমী নামে পরিচিত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন। সেই থেকেই দোল খেলা শুরু। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা বলেও অভিহিত করা হয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।